च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारे। ठाकुर माँ स्वामी जी के प्रणाम जानिए, समस्त भक्तमंडली के शुभेच्छा जानिए आज के सान्ध्यकालीन सन्ध्या आलोचना शुरू करছি। आज के श्री श्री माয়ের दिव्य जीवन যুগোপযোগী ও চিরন্তন। নারী বা মহিলা আজকালকার যুগে সর্বক্ষেত্রে তারা বিস্তার লাভ করতে চায়। নারী যে নিজের শক্তিতে এবং সংগঠনে সক্রিয় ভূমিকা পালন করতে পারে, প্রশাসনিক দক্ষতা রাখতে পারে, শ্রী শ্রী মা শারদা নিজের জীবন দিয়ে সেটা আমরা প্রত্যক্ষ দেখতে পাই। শ্রী শ্রী মা একজন গ্রাম্য অশিক্ষিতা, নিজেকে সবসময় ঘুমটা আড়ালে রাখতেন, লোক সমক্ষে আসতেন না। কিন্তু সেই যে সারদা দেবী লীলা, সারদা দেবীর লীলায় আমরা দেখতে পাই যে কীভাবে তিনি এত একটা রামকৃষ্ণ সংঘ তার নেপথ্য থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং এত বড় একটা রামকৃষ্ণ একটা সংঘ, তার যেসব ভক্ত তাদেরকে তিনি কীভাবে তাদের ধর্মপথে লীলাশয় হয়েছেন এবং সংসারে থেকে সমস্ত কর্তব্য কর্ম করে কীভাবে সকলকে আপন করে নেওয়া যায়, কীভাবে ভগবান লাভ করা যায়, সেটাও একটা অসাধারণ দৃষ্টান্ত রেখে গেছে। তো সেই জন্যে সারদা দেবী যে নিজের জীবন দিয়ে রেখেছেন, এর পাশাপাশি গার্হস্থ্য জীবন যে নারীর পক্ষে কত গুরুত্বপূর্ণ সেই জীবন দর্শনও তিনি তুলে ধরেছেন। বিবাহী যে নারীর জীবনে একমাত্র পথ নয়, দ্ব্যর্থহীন ভাষায় সারদা দেবী সে অভিমত প্রকাশ করেছে। অর্থাৎ যে বিবাহ করাই জীবনের একমাত্র উদ্দেশ্য নয়, বিবাহ করে সেই যে সংসারটা কত সুন্দরভাবে সেই দাম্পত্য জীবন যাপন করতে পারছি, অপরের কাছে তার দৃষ্টান্ত রাখতে পারছি, সেটাই হলো ঠিক ঠিক সংসার জীবন। সেটা শ্রী শ্রী মা দেখিয়ে দিয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার বিবাহ হওয়ার পর আমরা দেখতে পাই যে কীভাবে একটা সুন্দর একটা দাম্পত্য জীবন রেখে গেছে। শ্রীরামকৃষ্ণ যখন জিজ্ঞাসা করলেন, আমাকে কি তুমি সংসার পথে টানতে এসছ? শ্রী শ্রী মা অবলীলাক্রমে বললেন, কেন তোমাকে আমি সংসার পথে টানতে যাব? আমি তোমার ইষ্টপথে সাহায্য করতে এসেছি। তার মানে মায়ের যে কত বড় দিব্য শক্তি, কত দিব্য মহিমা, এই কথা থেকে বুঝতে পারি। শ্রীরামকৃষ্ণকে তিনি ইষ্টপথে সাহায্য করেন। আর শারীরিক সম্পর্ক না হয়ে কীভাবে একটা প্রেম মহত্বপূর্ণ জীবন রেখে গেছেন সেটা আমরা আস্তে আস্তে দেখব।
সনাতন ভারতীয় ভাবধারার সঙ্গে সংস্কারমুক্ত জীবন দর্শনের সমন্বয় তার জীবনচর্যার তাৎপর্য। ভালো করে ভেবে, সংস্কারমুক্ত জীবন যে আমাদের ভারতীয় ভাবধারার সঙ্গে কোনো মায়ের কাছে কোনো কুসংস্কারের কোনো প্রশ্রয় ছিল না। মা যা কিছু করেছেন সব নিজের শক্তিতে করেছে। গ্রামের মোড়লরা মায়ের কিছু কিছু কার্য নিয়ে সমালোচনা করেছে, আইন করেছে, কিন্তু মা একটু দমে যান। যেমন মা নিজ জাতি, তাদের দীক্ষা দিতেন, তাদের সঙ্গে মিশতেন, তাদের সঙ্গে কথা বলতেন, তাদেরকে তিনি ডেকে খাওয়াতেন, সব জাত। সেই যুগে মুসলমানদের সঙ্গেও তিনি কীভাবে সম্পর্ক রেখেছিলেন, অসাধারণ তার দিলাম। তো কথাটা হচ্ছে, গৃহীর পক্ষে যেমন পরিবার এবং তার শান্তি শৃঙ্খলা আজকেও অত্যন্ত প্রয়োজনীয়। এই প্রাণকেন্দ্রে নারীর অবস্থান হওয়া সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ ক্ষেত্রেই আজও পুরুষদের প্রাধান্যই বলবৎ রয়েছে। আজকের নারী এই অতিসাম্যের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে, অর্থাৎ সমান অধিকার। কিন্তু আমরা কি দেখতে পাই, এই সমান অধিকার আন্দোলন করে হয় না। সারদা দেবী কোনো আন্দোলন করেননি, কিন্তু আমরা দেখতে পাই নিঃশব্দ আচরণের মধ্যে দিয়ে একটা সুষম গারস্থ একটা ধর্মের আদর্শ ফুটিয়ে তুলেছে। শ্রীরামকৃষ্ণ শিষ্যের মাকে কীভাবে দেখতেন, যার পরিপ্রেক্ষিতে মা বলেছেন যে তিনি কোনোদিন আমাকে ফুল দিয়ে আঘাত করেন। এই কথা কে বলতে পারে? একটা দাম্পত্য জীবনের মধ্যে এইরকম একটা সম্পর্ক যে মা বলছেন তিনি আমাকে কোনোদিন ফুল দিয়ে আঘাত করেন, অথচ মা জীবনে কি পেয়েছেন। আর ঠাকুর জাগতিক দিক থেকে মায়ের জন্য কতটুকু তিনি করতে পেরেছেন সমাজের পরিপ্রেক্ষিতে। কারণ দক্ষিণেশ্বরে যখন ঠাকুর থাকতেন, মা তখন থাকতেন সেই নবপথে। যে ঘরটা ছিল সেটা দরমা দিয়ে ঘেরা ছিল, মা বাইরে যেতে পারতেন। আর তখনকার দিনে বাথরুম বাইরেই ছিল, সেই সকালে যেতেন আর সন্ধ্যের পরে যেতে পারতেন, লোকালে না যেতেই পারতেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ ইচ্ছা করলে তিনি একটা ভালো একটা বাড়ি করে দিতে পারতেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ জানেন যে এই যে মা সারদা, এই যে শিষ্যী মা সারদা জগতে এসেছেন তার সহ্য গুণের পরাকাষ্ঠা দেখার জন্য। জগৎ থেকে অবাক হয়ে যায়। মা যেটা বলছেন, সন্তোষের সমান ধন নেই আর সহ্যের সমান গুণ নেই। তো মা জীবনে কী পেয়েছে? মায়ের প্রাপ্তির থেকে অপ্রাপ্তি বেশি। তবুও মা কোনোদিন মনে করতেন না যে আমি এর থেকে বেশি আমি পেতে পারি। অসাধারণ মায়ের ভাবনা চিন্তা। আর ঠাকুর তো বলেছিলেন, তুমি কারো কাছে চিৎকার করবে না, আমার শরীর যাওয়ার পরে তুমি আমার বুকে থাকবে, শাক বুনবে খাবে, শাক বুনবে খাবে। তো মা লিটারালি তাই করেছেন। থাকাকালীনও শিষ্যের মা ঠাকুরের কাছে কিছু চাইতেন। এই হলো একটা জীবন যেখানে কোনো চাহিদা নেই। তো এই যে পরস্পর প্রতি শ্রদ্ধা, অযথা সন্দেহ না করে এই যে প্রতিসাম্যের একটা চিত্র স্পষ্টে উঠেছে, এটা সংসারে এটা রক্ষা করা কঠিন কিন্তু সম্ভব। একই সঙ্গে এই সত্য যে শুধুমাত্র পরিচালকের শক্তি অর্জন করেই যথেষ্ট নয়, তার সুষ্ঠু প্রয়োগও দরকার। আমি ভালো প্রশাসক, কিন্তু ঠিক জায়গায় সেটাকে প্রয়োগ করা সেটাও মা করবে। কখন কোথায় কি বলতে হবে, কাকে দিয়ে কী করাতে হবে, মাকে কোনোদিন কাউকে জিজ্ঞাসা করতে হবে। এবং যা করেছেন
সবটাই মায়ের যে ইন্টেলিজেন্ট বুদ্ধি পরিচয় পায়। সমস্ত ক্ষেত্রে যখন নরেন, রাখাল, বাবুরাম, শরৎমাস বিপদে পড়েছেন, তারাও এসে যখন মায়ের কাছে সাহায্য চাইছেন, মা নির্ভীকভাবে তাদের সেই সমস্যার সমাধান করেছে। অপরে প্রাপ্য যথাযথ পূরণ করার সঙ্গেই জড়িয়ে পড়ে গৃহিণী প্রাপ্য মর্যাদা। কে বুঝছে এটা? অপরকে যথাযথ সম্মান যদি দিই, তাদের প্রাপ্য মর্যাদা যদি দিই, তাহলে সেখানেই আমার নিজের মর্যাদা পরিচয় পাওয়া যায়। কিন্তু আমরা উল্টোটাই করি। আমরা মনে করি অপরকে সম্মান মর্যাদা দিলে আমার মর্যাদা কমে যাবে। তো মায়ের জীবন দিয়ে আমরা এটা পরিষ্কার দেখতে পাচ্ছি। আর এই মমতাপূর্ণ গৃহ পরিবেশের প্রয়োজনীয়তা, মমতা নিশ্চিত যে গৃহ পরিবেশের যে প্রয়োজনীয়তা, এটা শুধুমাত্র কালের গণ্ডিতে আবদ্ধ নয়। কথাটা হচ্ছে এই যে আমরা সংসারে যে দেখতে পাই মায়া, মমতা, ভালোবাসা, এটা শুধু সংসারের মধ্যে সীমাবদ্ধ। এটা শুধু সংসারের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমার ছেলে একমাত্র ছেলে আর বাকি ছেলে বিমাতার ছেলে, সেই যে সংসারে গণ্ডি থেকে বেরিয়ে আসতে হবে, তাহলে জগতে অশেষ কল্যাণ হবে। মায়ের মতো কেউ হতে পারে না। মা সমস্ত জগতের সন্তানকে নিজের সন্তান বলে মনে করতেন। কিন্তু আমরা যেখানে আছি, আমাদের চারপাশে যারা আছে, আমাদের পরিবার যারা আছে, তাদেরকে যদি একভাবে আমরা দেখতে পারি, তাহলে আমাদের এই জীবন সার্থক। যেমন মায়ের অনেক কথা আমরা শুনি, কিন্তু সেটাকে জীবনে পালন করা কঠিন কিন্তু সম্ভব। যেমন ধরুন, আপনি বাড়ির গৃহিণী, আপনি সন্ধ্যা দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছেন, এমন সময় আপনার ছেলে অফিস থেকে এসে বলছে, মা এই সময় এসে পড়েছি, খাবার পাওয়া যাবে? মায়ের কি আনন্দ, ছেলেকে আজ গরম গরম আজকে খাওয়াতে পারবে, তাই সবজি কাটছি, রান্না করছি, কী আনন্দ। কারণ অন্যদিন তো তাকে সেই সকালে খাবার দিয়ে দেওয়া বা বিকেলে আসে, তো এর মধ্যে কোনো মেকি নেই। কিছুদিন পরে একজন আত্মীয় এসছে, এসে বলছে, বৌদি ঠিক ওই সময় একটু খাবার পাওয়া যাবে, এই সময় এসে পড়েছি। তখন বৌদি নিশ্চয়ই বলে সবজি কাটতে শুরু করলেন, রান্না করছেন, আর মনে মনে কি বলছেন, আসবার আর সময় পেল না। ওই নিজের ছেলের সময় সে তো মনে হয়। তাহলে ওই বলে না, চ্যারিটি বিগিনস সংসারে আস্তে আস্তে এগুলোকে পালন করে করে তারপরে যেতে হবে, তারপরে সেটা বৃহত্তর আকারে দেখা যাবে। আর একটা কথা, যে এখনকার যে অর্থনৈতিক সংকট ও জীবিকার প্রয়োজনে মধ্যবিত্ত পরিবারের অধিকাংশই মেয়েকে ঘরে বাইরে দুদিকেই লড়তে হচ্ছে। মেয়েরা আজ চেনা মহলের সীমানা পেরিয়ে নিজেকে বহুদূর বিস্তৃত করছে। তাই তাদের জীবনের দ্বন্দ্ব, সংঘাত বহু। সত্যি এখন আর বলতে গেলে শারদীর যুগ নেই। মেয়েদের নিপুণভাবে সংসার দেখার সময় কথা। এখন কথা হচ্ছে, পুরো সময় যদি না থাকে, যতটুকু আছে তাই উপযুক্ত ব্যবহার হবে না কেন? আজকাল ছেলেমেয়েরা আয়াদের কাছে মানুষ হচ্ছে কেন? আমি যতটুকু পারবো তার সেবা যত্ন করব। আজকাল রান্না করাটা অনেক বাড়িতে ছেড়েই দিয়েছে, ওই বাড়ির বাইরের লোকে এসে রান্না করে। আমার যতটুকু সমর্থ, যতটুকু অফিস যাই, যদি অফিস থেকে এসে আমি রান্না করি, তবেই আপনি আচরিত হবেন অপরে শেখা, আমাকে দেখে বাকিরা শেখা। তো তিনি তো পল্লীবুদ্ধ থেকে এক বিখ্যাত সন্ন্যাসী সঙ্গজননী হয়েছিলেন। তাহলে মা কি শুধু সংসারের মধ্যে সীমাবদ্ধ ছিলেন? এত বড় একটা সংসারে এই সন্ন্যাসী সঙ্গের তিনি নেতৃত্ব দিয়েছেন। যখনই কিছু সমস্যা হয়েছে, মা সমাধান করেছেন, এবং তারাও এসে মাকে জিজ্ঞাসা করতো, মা এই ব্যাপারে কী করবে। যেমন লর্ড কারমাইকেল একবার আইন জারি করলো, রামকৃষ্ণ মঠ মিশনকে কোনো সরকারি সুবিধা দেওয়া হবে। এদের সব সন্ন্যাসীরা
স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত বিপ্লব, শরৎ মহারাজ জেনারেল সেক্রেটারি, তারই দায়িত্ব। তিনি কী করবেন? ওই মায়ের কাছে গিয়ে বললেন, মা এরকম সমস্যা হয়েছে, গভর্নর একটা আইন জারি করেছে রামকৃষ্ণ মঠ মিশনকে কোনো সরকারি সুবিধা দেওয়া হবে। মাকে তখন বলা হলো যে তারা বলছে যে আমাদের এখানকার সন্ন্যাসীরা স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত। মা সব শুনে বললেন, তুমি যাও গভর্নরের সঙ্গে, বড়লাটের সঙ্গে দেখা করো, গিয়ে বলো রামকৃষ্ণ মিশনে যারা জয়েন করেছে, যারা সাধু হতে এসছে, তারা কেউ স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত নয়। আগে হয়তো তারা বিপ্লবীর সঙ্গে যুক্ত ছিল, এখন কেউ তারা স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়। তুমি যাও, গেলে সে নিশ্চয়ই বুঝবে। ম্যাকলাউডকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন, বড়লাটকে বোঝালেন, এই প্রথম আইনটাকে উইথড্র করলেন। এই শিষ্যী মা নেপথ্য থেকে এইভাবে পরিচালনা করছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই মাই রাধুর মা হয়েছে। রাধুর মা হওয়া সোজা কথা নয়, রাধু ভীষণ খিটখিটে। এই রাধুকে নিয়ে সংসারে তিনি ছিলেন। তারপরে নলিনী হচ্ছে, তিনি সবসময় মায়ের সমালোচনা করছেন, যাই কিছু করতে যাচ্ছেন মাকে, এটা ঠিক না, ওটা ঠিক না, সত্যি যেটা এটা করছে কেন, কত রকম মাকে শুনতে হচ্ছে। কিন্তু মা তাকে নিয়েই আছেন, মাকে সরিয়ে দেন এবং দরকার হলে তাকে দিয়ে কাজে উদ্ধার করছে। রাধুর সদ্য বিবাহ হয়েছে, তার শ্বশুরবাড়িতে তত্ত্ব পাঠাতে হবে, তো ভাবছেন মা ভাবছেন আমি যদি শর্ত করে দিই, তখন নলিনী চিৎকার করে উঠবে, তখন নলিনীকে ডাকলেন, মা ডেকে বলছে, নলিনী তুমি তো জানো রাধুর সদ্য বিবাহ হয়েছে, তার বাড়িতে তত্ত্ব পাঠাতে হবে, তুমি কি বলো? তা নলিনী ভাবলেন, মা আমাকে ডেকেছেন, এত মর্যাদা দিচ্ছেন, খুব খুশি। হ্যাঁ নিশ্চয়ই, তোমার তো একটা মর্যাদা আছে, নিশ্চয়ই। আচ্ছা কী কী দিতে হবে একটা ফর্দ করে নিয়ে যেত, সেটা ফর্দ করে নিয়ে এলো। মা দেখছেন সব বেশি বেশি লিখেছে। মা বলছে, আমি হলে এত দিতাম না। তা মা বলছেন, নলিনী সেই ফর্দ করার ফলে কি হলো, আমার কার্য সমাধা হলো, আর নলিনী মুখ ঝামটা থেকে বেঁচে গেল। তো কীভাবে মা এত বড় একটা সঙ্গ চালাচ্ছেন। পুরুষ শাসিত সমাজে মেয়েরাই আজ নিপীড়িত। কেবল একথা বলে চেঁচামেচি করা ঠিক হবে না। বহু ক্ষেত্রে মেয়েরাই মেয়েদের শত্রু। আজকাল হামেশা দেখতে পাওয়া যাচ্ছে শাশুড়ি, ননদ, বৌমা, এই যেন ঝগড়া থামবে না। কিন্তু সারদা মা আমরা দেখতে পাই সকলকে তিনি আপন করে নিয়েছেন, সকলকে নিয়ে ঘর করেছেন। এবং এর পেছনে মায়ের সেই বিখ্যাত বাণী, মা কারো দোষ দেখতে পারতেন না, ওই দোষ দেখার জন্যই সংসারে এত অশান্তি। এই মা বলেছিলেন, যদি শান্তি চাও মা, দোষ দেখো না, দোষ দেখবে নিজে, সকলকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ মা। তো সারদা মা সকলকে আপন করে নিয়েছেন, নিজের শাশুড়ির যত্ন করেছেন। গোপালের মাকে নিজের শাশুড়ির মতো যত্ন করেছে। ভৈরবী মামনি এত দুর্ব্যবহার করেছে, তার সঙ্গে মা সহায়তা ব্যবহার করেছে। কোনো কিছুতে মা বিচিত হয়, কাউকে সরিয়ে দেয়। ইচ্ছা করলে ঠাকুরকে বলে তো ভৈরবী সরিয়ে দিতে পারে। হয়তো প্রশ্ন উঠবে, মেয়েরা কি স্বামীর সব কথাই মেনে চলবে? যেখানে স্বামী ভুল পথে বেছে নেবে, সেখানে তার চুপ করে থাকবে? নিশ্চয়ই না, প্রতিবাদ করতে হবে। কিন্তু সেই প্রতিবাদের ভাষা আছে। শিষ্য মাও কি ঠাকুর সব কথা মেনে নিয়েছিলেন? মা বলেছিলেন সব কথাকে মেনে চলা যায়। যেমন ঠাকুর বলছেন, তোমার কাছে ওই যে মহিলা আসে, ওকে কাছে আসতে দিও না, দক্ষিণেশ্বর। তারপরেও দেখছেন ঠাকুর মায়ের কাছে সেই মহিলা আসছে। ঠাকুর একদিন বলছেন, তোমাকে না বললাম ওকে কাছে আসতে দিও না? তখন মা কি বললেন, কেন, কি হয়েছে? ওর আগে স্বভাব খারাপ ছিল, এখন তো ভালো হওয়ার চেষ্টা করছে, তাতে কি আছে? ঠাকুর মেনে নেন।
স্বেচ্ছায় মেনে নিলেন, কারণ ওই জন্যই তো ঠাকুর মাকে রেখে যাচ্ছে, ওই জন্যই তো রেখে যাচ্ছেন যাতে সকলের মা হয়ে উঠতে পারে। যেমন ঠাকুরের কাছে যারা আসছে, বাবুরাম, নরেন, রাখাল, যোগেন, তারা রাত্রে কে কটা রুটি খাবে বরাদ্দ করে দিয়েছে, কারণ ভোরবেলা উঠে হয়তো 2-3টের সময় তারা জপ ধ্যান করবে, বেশি খেলে ঘুম পায়। তাই মাকে বলে দিয়েছেন এই বরাদ্দ এই ছেলেদের তুমি দেবে। একদিন বাবুরাম মা জিজ্ঞাসা করছেন, বাবুরাম আজকে কটা রুটি খেয়েছিস? বাবুরাম মা সরলভাবে বলে দিয়েছেন আজকে এতগুলো খেয়েছি। সঙ্গে সঙ্গে মায়ের কাছে গিয়ে বলছেন, তোমাকে না বলেছি যে আমার ছেলেদের তুমি বেশি করে খেতে দেবে না, ওরা কেন ঘুমোতে এসছে, ওরা কেন ঘুমোতে এসছে? মা সঙ্গে সঙ্গে বলছেন, সে তোমাকে দেখতে হবে না, অর্থাৎ খাওয়ার ব্যাপারে তুমি দেবে না, সে আমি দেখব। ঠাকুর প্রচণ্ড খুশি হলেন, খুশি হয়ে চলে গেলেন এই ভাবনা নিয়ে, যা আমার অবর্তমানে এই নরেন, রাখাল, বাবুরাম এদেরকে দেখার জন্য সারদা তাদের ভার নিচ্ছে। কি অপূর্ব আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে, এই তো সংসারে শান্তি বজায় থাকে। নাহলে আমার কথাই একমাত্র শুনে চলতে হবে, এইখানেই অশান্তি। তারপরে সারদা দেবী আচরণে পুরাতনের সঙ্গে নূতনের মূল্যবোধের সামঞ্জস্যের মধ্যে দিয়ে এই শাশ্বত সত্যই স্বীকৃতি পেয়েছে। আজকালকার মেয়েরা যেসব ড্রেস করছে, যেভাবে চলাফেরা করছে, এগুলোর জন্য দায়ী কারা? গার্জেনরা। কে কিনে দিচ্ছে তাদের? আপনারা জন্ম দিয়েছেন, তাকে পালন করছেন, সমাজের সঙ্গে মেনে চলতে হবে, ঠিক আছে, কিন্তু অত্যাধুনিক নয়। তো এইগুলো জন্য দায়ী কারা? মা বাবা। মা বাবারাও এরকম জীবনযাপন করছে, সেজন্য ছেলেমেয়েরাও জীবনযাপন করছে। যেমন অতীতের সঙ্গে বর্তমান মিলিয়ে চলতে হবে, মাও করেছে। মা পরিবারের রাধু টাধুর জন্য কিছু কাপড় জামা কাপড় আনতে পেরেছে। তো রাধু টাধু বলছে আমরা বিদেশি জিনিস কিনবো। তো যে কিনতে গেছে সে বলছে কেন, এটা গ্রাম, তোমাদের স্বদেশি জিনিস করতে হবে। মা শুনে বললেন তাতে কি আছে, ওরাও তো আমার ছেলে নিয়ে এসে। তার মানে যতটুকু সম্ভব ততটুকু, অত্যাধুনিক না। আজকাল তো রাস্তাঘাটে বেরোনো যায় না যে মেয়েরা যেভাবে জামা কাপড় পরে, এগুলো প্রত্যেকে আসছে, তারা কি আকাশ থেকে এসছে? তো স্বামী প্রেমানন্দজি সুরেন্দ্রনাথ ভৌমকে লিখেছিলেন, মা জয়রামবাটি থেকে এত কষ্ট করেছেন কেন? গৃহী ভক্তদের গারস্থ ধর্ম শেখানোর জন্য। সর্ববিষয়ে পরিমিত ভারসাম্য রক্ষার আদর্শ গৃহধর্মের প্রধান স্তম্ভ। সর্ববিষয়ে একটা ভারসাম্য থাকবে, খাওয়া দাওয়া, পড়া, কথাবার্তা, সব বিষয়ে। সংসারের সবথেকে আকাঙ্ক্ষিত বস্তু শান্তি, এবং তা নির্ভর করে সন্তোষের উপর। অর্থাৎ যা পাচ্ছি তাতেই সন্তুষ্ট। বর্তমান যুগে চাহিদা বেশি, কিন্তু তাই বলে সবসময় চাই করে রাখে। যেমন আপনি বাড়ি গিয়ে নিয়ে আপনার বাড়িতে একটা ফ্রিজ আছে, সেটা দিয়ে আপনার কাজ চলে যাচ্ছে। আপনি একটা বান্ধবী বাড়িতে গেলেন, দেখলেন একটা বড় ফ্রিজ, অনেকগুলো সেল, বেশ সুন্দর। আপনি স্বামীকে এসে বলছে ওইরকম একটা ফ্রিজ চাই, এতে আপনার কাজ হয়ে যাচ্ছে। এবার যদি স্বামীর ক্ষমতা না থাকে, তাকে যে কোনোভাবে সেটা জোগাড় করতে হবে, তখন স্বামীকে আপনি অন্য পথে চালানোর জন্য আপনি চেষ্টা করছেন। ভালোবাসা মানে আত্মত্যাগ। শ্রীরামকৃষ্ণের সহধর্মীকে আত্মত্যাগের মধ্যে দিয়ে যে জগৎজোড়া সন্তোষের মহাঅধিকার দিয়ে গেলেন, সেই মহিষী মহিলা ব্রাহ্ম সংস্কৃতিতে লালিত হয়েও তিনি আজ আধুনিক যুগযন্ত্রণা ক্ষতবিক্ষত নারীদের সবথেকে বড় সান্ত্বনার উদাহরণ। আজকাল মডার্ন অর্থাৎ আধুনিক মেয়েরা যারা মনে করে আমাদের এই যুগে সারাদেশী আদর্শ হবে, কিন্তু তারাই যখন বিপদে পড়ে, দুঃখে পড়ে, কষ্টে পড়ে, অশান্তিতে পড়ে, তখন এসে এই মা কাছেই তার আশ্রয় নেয়। মাই হচ্ছে একমাত্র
সেই যুগ যন্ত্রণা জর্জরিত মানুষদের একমাত্র আশ্রয়। আজকাল আধুনিক যুগে ছেলেমেয়ে বিপদগামী হওয়ার সবচেয়ে বড় কারণ মেয়েরা ভালো মা হতে পারছেন না। এই আদর্শ মা না হতে পারার জন্য শিশুর মধ্যে আদর্শের ছাপ নেই। উচ্চবিত্ত সমাজ, উচ্চ মধ্যবিত্ত সমাজের ছেলেমেয়েরা মানুষ হচ্ছে আয়ার কাছে। তারা বঞ্চিত হচ্ছে মায়ের স্নেহ থেকে, তারা বঞ্চিত হচ্ছে সেই মায়ের স্নেহময় জীবন থেকে, এবং তাদের বুক জোড়া হাহাকার। অধিকাংশ ক্ষেত্রেই তারা নিষ্ঠুর ও হৃদয়হীন বিদ্রোহী তারা। যেমন আপনারা দেখতে পাবেন আপনার নিজের পরিবার, আজকাল আপনারা বেশিরভাগই আলাদা থাকেন, 2 জন 3 জন 4 জন মেম্বার। আগে ছিল 51টি পরিবার, একসঙ্গে আপনার 10 জন 12 জন 15 জন থাকছে। তাতে কি হচ্ছে, ছেলেমেয়েরা ঠিক মানুষ হয়। আপনি মেয়ের বাবা, ছেলের বাবা, আপনি তাকে বকলেন, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। যদি 51টি পরিবার থাকে, বৌদি বললে কী হয়েছে এদিকে আয়, কাকিমা বললে এদিকে আয়, ঠাকুমা বললে এদিকে আয়, কী হয়েছে, আরে ওটা কিছু না, সে ভুলে গেল। আর এখন কী হচ্ছে, ওই যে বাবা মা বকলো, সেগুলো আস্তে আস্তে তার মধ্যে গ্রাজ হচ্ছে, হিংসার উন্মত্ত, হিংসার উত্তরণ হচ্ছে, হিংসা জাগছে। তার ফলে আস্তে আস্তে সেটা বেড়ে সে অনেক কিছু দুষ্কৃতি করে ফেলছে। সেই জন্যে শিষ্যে মার যে জীবন বলছিলাম, যে কোনো ধরনের মানুষের কাছে তিনি হচ্ছেন আদর্শ। যেমন বিদেশি মহিলা নিবেদিতা, তিনি কি বলছেন, তিনি বলছেন, মা গির্জায় গিয়েছিলাম, গির্জায় তোমার কথা মনে পড়লো। বিদেশি যখন গিয়েছিলেন তখন গির্জায় গিয়েছিলেন, বলছে তোমার সেই মিষ্টি মুখ, তোমার ভালোবাসায় ভরা চোখ, তোমার সেই সাদা শাড়ি, হাতের বালা, তোমার ভালোবাসা পৃথিবীর ভালোবাসা, সেই তো শান্তি, যাতে সকলের কল্যাণ আসে। কে বলছে? আমরা কেন পাচ্ছি? অ্যাডমিনিস্ট্রেশন মানে মা সুন্দরভাবে দেখিয়ে দিয়ে গেছেন, যাকে যেমন তাকে তেমন, যখন যেমন তখন তেমন। আর বলছেন সংসারে থেকে সকলকে মর্যাদা দিতে হবে। পরকে আপন করা যায় না তা তো নয়, সেই কথাটা বুঝতে পারি যদি মা সারদার জীবন আলেখ্য চোখের সামনে ভাসে। এই যে মায়ের ভাইয়েরা সবাই এক একজন দিক পায়, সবসময় মায়ের দিদির কাছ থেকে চাইছে কী করে বেশি আদায় করা যায়। তো মা তাদের যে প্রয়োজন মা মেটাচ্ছে। শরৎ মহারাজ কলকাতা থেকে মায়ের জন্য অনেক কিছুর মধ্যে একটা সুন্দর মশারি পাঠিয়েছে। মায়ের মশারিটা ছেঁড়া ছিল, তো মা কাজটা সেরে ভাবছেন শরৎকে পাঠালো দেখি, যেই টাংটা খুলেছেন দেখছেন এটা সুন্দর মশারি। যাই মশারিটা বার করেছেন, ওখানে কালিমা মা মায়ের এক ভাই এসে বলছে, দিদি 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 ওটা আমার দরকার, আমার মশারি নেই, তুমি ওটা দিয়ে দাও। সঙ্গে সঙ্গে মা সে দিতে যাচ্ছেন, তখন মায়ের সেবা করেছে, মা এটা দিচ্ছেন শরৎ আপনাকে পাঠিয়েছেন, আরে ও দিয়ে দাও। এই মা নিজের জন্য প্রয়োজন কখনো বোধ করছে, তাহলে অশান্তি আসবে করতে গিয়ে। মা তো অশান্তি সৃষ্টি করছে না, মা তো শান্তি স্থাপনে যত পথ আছে সেটা করে রাখছে। তো তিনি উপদেশ দিতেন কম, বুঝিয়ে দিতেন নিজেই, আর নিজেই করে দেখাতেন কীভাবে চলতে হবে। সব দিকে তার নজর ছিল। আমাকে একদিন মহাজ বলেছিলেন, জয়েন করেছিলেন যখন, যে রাঁধে সে কি চুল বাঁধে না, যে রাঁধে সে কি চুল বাঁধে না। সেই জন্য একটা আশ্রম চালাতে গেলে সব দিকে নজর। এই সংসারেও ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কখন আসছে, কী করছে, সেটা নজর রাখতে। কতটা বলবো সেটা মেয়ে বলতে হবে, কিন্তু নজর রাখতে। আমি আমার নিজের নিয়ে থাকি। সেই জন্যে সংসারে আমরা দেখতে পেতাম শিষ্যের মা কাছে যখন একজন ব্রহ্মচারী চিঠি লিখছে,
মায়ের সকলকে নিয়ে থাকতেন, ছেলে মেয়ে। একটা মেয়ে যাওয়ার সময় আঁচলটা তার গায়ে ঠেকিয়ে দিয়ে চলে গেল, সে খেয়াল করে। মা বলছে, এই শোনো, শুদ্ধ সত্য ব্রহ্মচারী এখানে চিঠি লিখছে, আর তুমি গায়ে আঁচলটা তাকে ছুঁয়ে দিয়ে চলে গেলে, একটু তোমার লজ্জা নেই, তোমার সংযম নেই। তো প্রত্যেকটা ব্যাপারে মা খেয়াল করত কী কী করছে না করছে, এবং মা ভালোবাসা দিয়ে সকলকে আপন করতে পারে। মা বকতেন না বেশি, কিন্তু তাকে বুঝিয়ে দিয়েছেন যে সে কাজটা ভালো করে। যেমন এক সন্ন্যাসী মায়েরই শিষ্য, সেই সঙ্গবহির্ভূত কার্য করেছে, ইনডিসিপ্লিন কার্য করে। মা বলেছেন, তোমাকে সঙ্গের বাইরে থাকতে হবে, আমার সন্তান তুমি থাকবে, আমার দীক্ষা নিয়েছ, তুমি আমার সন্তান থাকবে, সঙ্গে তোমার স্থান হবে। মাই তো বলেছিলেন, আমার ছেলে যে তুলকাতা মাকে আমাকে করে নিতে হবে। তাহলে মা কেন বলছেন? কত বড় অ্যাডমিনিস্ট্রেটর মা এই কারণে বলছেন, নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দের সঙ্গের জন্য যে নিয়ম করে গেছে, তার সামান্যতম স্থিতিরতা পছন্দ করছে মা। তেমনি এই যে বললাম, অতীতকে নিয়ে চলতে হবে, বর্তমান যুগেও সেমনি একটা রুটিন থাকে। কেউ 12টার সময় আসছে, কেউ 1টার সময় আসছে, তা না, মোটামুটি তাকে 8টা-9টার মধ্যে আসতে, এবং তার ঘুম থেকে ওঠাটাও সেটা টাইম থাকে। ওই মায়েরা বেশি প্রশ্রয় দিয়ে দিয়ে তারা ভাবে এটাই তো জীবন। সেই জন্য রামকৃষ্ণ মঠ মিশনে যারা পড়ে, সকালবেলা তাদেরকে 5টার সময় উঠে ড্রিল করতে হবে, তারপরে সারাদিন একটা রুটিনের মধ্যে চলতে হবে। যতই কষ্ট, খাওয়া দাওয়া সে একই রকম। এইভাবে 8 বছর থাকার ফলে তার এমন একটা তার জীবন তৈরি হয়। পরবর্তীকালে যখন তার বিবাহ করে, তারপরে যখন তাদের সন্তান হয়, তখন ভাবে ওই রামকৃষ্ণ মিশন দিয়ে দিলে আমার ছেলের কথা ভাবতে হবে, আমার ছেলের কথা ভাবতে হবে। তাহলে প্রথম তাদের কষ্ট হলেও পরে ভাববে, না, ওই কষ্ট করেছিলাম বলেই আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। বাবা মা প্রথমে বকলে তাদের খারাপ লাগবে, কিন্তু পরে তারাই বলবে, ওই বাবা মা বকেছিল বলে, শাসন করেছিল বলেই আজকে আমি এই পর্যায়ে আছি, নাহলে ভেস্তে চলে যাবে। তো সুতরাং আমাদের রাত্রে পাঠ 8 ঘন্টা হয়, কারণ গ্রামের লোকেরা থাকে। যাই হোক, পরিবারের কথা বলতে গেলেই ম্যানেজমেন্ট অর্থাৎ গার্হস্থ্য পরিচালনার কথা উঠে আসে। এইখানে দরকার বিচক্ষণতা, নিজেকে কিঞ্চিত আড়ালে রেখে অন্যকে খানিকটা গুরুত্ব দেওয়া। সীমার উপদেশ এ ব্যাপারে অনবদ্য। তিনি বলছেন, যা কিছু করো না কেন, সকলকে নিয়ে একটু মান দিয়ে পরামর্শ শুনতে হবে, একটু আলগা দিয়ে সব দিক দূরে দূরে লক্ষ্য করতে হবে। সব কিছুকে, সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু হয়ে চলতে হবে। মায়ের জীবনটাই এরকম। মা কখনো মনে করতে না যে আমি বাড়ি করতে। মা কি একদিন গোলাপ মা বলছে, মা তোমার কারোর ওপর শাসন নেই, ঠাকুরের কিরকম শাসন ছিল। ঠাকুর সত্যি নরেন্দ্র আকার বাবুরাম যদি ভুল করতো রীতিমতো শাসন করত, আর মা ওইভাবে শাসন করতেন না, কিন্তু মা এমনভাবে বলতেন তাতে তারা বুঝে নিত এটা ভুল হয়েছে। তাই মা গোলাপ মাকে বলছেন, আমি তো কারোর দোষ দেখতেই পাই না, শাসন করবো কি? মায়ের ভালোবাসা দিয়ে সব আপন হয়ে যায়। যেমন এক সন্ন্যাসিনী মাকে 2 টাকা দিয়ে প্রণাম করেছে তখনকার দিনে। মা ভাবছেন, ঠিকই, সন্ন্যাসিনী কিন্তু লোকে শ্রদ্ধা ভক্তি করার জন্য কিছু টাকা দিয়ে প্রণাম করে, এ আবার প্রণাম করছে কেন আমাকে? মা তখন বলছে, তুমি কার কাছে সন্ন্যাস নিয়েছ, কার কাছে দীক্ষা নিয়েছ? কারো কাছে দীক্ষা নিয়ে নি, কারো কাছে সন্ন্যাস নিয়ে নি, আমি নিজেই গেরুয়া ধারণ করেছি। মা বললেন, সে কি? হ্যাঁ, দীক্ষা নিলে না, জপ করলেন না, আর গেরুয়া বললে? তোমার এই গেরুয়া পড়া দেখে লোকে তো তোমাকে প্রণাম করবে, তো তার তো যোগ্যতা অর্জন করতে হবে। কি অসাধারণ কথা মা বলছেন। গেরুয়া পড়লেই হলো, আর প্রণাম নিলেই হলো? প্রণাম নেওয়ার মতো তো যোগ্যতা অর্জন করতে হবে, না তো সব মাইনাস হয়ে যাবে। ভক্তদের খেয়ে, ভক্তদের পড়ে
শুধু প্রণাম নিলে হবে? গম্ভীরানন্দ মহারাজ তার সঙ্গে ছিলাম, তিনি বলতেন সাধু হলাম কি ভক্তদের প্রণাম নেবার জন্য? অর্থাৎ মা পরিষ্কার বলে দিচ্ছেন যে তুমি যে গেরুয়া ধারণ করলে এটা দেখে তোকে প্রণাম করবে, তার তো যোগ্যতা অর্জন করতে হবে। তখন সে অপ্রস্তুত হয়ে বলছে মা আপনার কাছে দীক্ষা নাও। মা তখন বলছে সে কী করে হবে, গোলাপ মা ছিল পাশে, আপনি দিয়ে দিন না। মা বলছে সে দেখা যাবে, সে অন্যায় করে যে ভুল করেছে মা ধরিয়ে। তো আধুনিকতা অর্থ অবশ্যই পরানুকরণ নয়। অমুক অমুক দেশের মানুষরা যেভাবে বদলে যাচ্ছে আমাদেরও সেই ছাঁচে গড়ে উঠতে হবে। তার সপক্ষে কোনো যুক্তি হয়তো কেউ দিচ্ছে, কিন্তু আমাদের বুঝতে হবে এক এক সমাজে এক এক সময় অদ্ভুত সব তরঙ্গ ওঠে, পরে আবার স্থিতিয়ে যায়। কথাটা যেটা এসছে সেটা আবার আস্তে আস্তে কমে যাবে। দেশি বিদেশি সমাজের মধ্যে আদান প্রদান থাকা ভালো, এমনকি দরকারও। তবে কোথা থেকে কতটুকু নিতে হবে সেই বিচারে যেন কোনো ভুল না হয়, সেই বিচারে যেন কোনো ভুল না হয়। তো শ্রী মায়ের জীবনে পাশ্চাত্যে বিদেশি মহিলাদের সঙ্গে সাক্ষাৎকার, তাদের সঙ্গে আলাপচারিতা, সৌজন্য বিনিময়, এই নিবেদিতা এদের সঙ্গে বসে চা খাওয়া, এবং নিবেদিতা যে জিনিস নিয়ে আসছে বা ঠাকুরের পায়েস ভোগ দিয়ে আনছে, ঠাকুর সেটা গ্রহণ করছেন, মা গ্রহণ করছেন, সেখানে কোনো মায়ের ভুল নেই। পুঁথিগত শিক্ষা না পেয়েও এই সহজ সরল গ্রাম্য মানুষটি কোথাও কোনো কুণ্ঠিত বোধ করেননি বিদেশিদের সঙ্গে মেলামেশা। তারপরে কি মা আধুনিক হয়ে গেছিলেন? তাদেরকে সম্মান দিয়েছেন, কিন্তু মা যেমন তেমন ছিলেন। ওই যে নিবেদিতা বললেন মা তোমার সেই সাদা শাড়ি, তোমার সেই ভালোবাসা, সেটা মুগ্ধ করে। নিবেদিতা এশিয়া ভূখণ্ডে ইসলাম ধর্ম সম্বন্ধে এক জায়গায় ভাষণ দিয়ে বলেন মায়ের স্মৃত সম্মতির আশীর্বাদ। এমন এক কল্যাণময়ী মহিষী নারী তার আচরণের মধ্যে দিয়ে দেখিয়ে দিয়েছে আধুনিকতাকে কীভাবে গ্রহণ করতে হয়। অতএব বর্তমান যুগে এই মায়ের জীবনী পড়তে হবে। শুধু এইটুকু শুনলে তো হবে না, মায়ের জীবনী পড়লে আমরা যা বলছি সেগুলো মিলিয়ে দেখতে পাবেন। নিজের অন্তরের বিশুদ্ধতার একটুও হানি না ঘটিয়ে মুক্ত মন, মুক্ত চিন্তার আদর্শটি তুলে ধরার পথটি তিনি দেখিয়ে দিয়ে গেছে। আধুনিকতা হলো সংস্কার মুক্ত একটা মানসিকতা। আধুনিকতা হলো সংস্কার মুক্ত একটা মানসিকতা। কতটুকু আমাদের গ্রহণ করতে হবে সেটা আমাদের নিজেদেরই বিচার করতে হবে। তো এই যে মা একটা সুন্দর জীবন দেখিয়ে দিয়ে গেলেন, সংসারে সমস্ত কর্তব্য কর্ম করে 1 লাখ জপ করতেন, এবং সংসারে এত কর্তব্য কর্ম করে দেখিয়ে দিয়ে গেলেন সংসার থেকেও ভগবান লাভ হয়। একটা ছোট্ট ঘটনা বলে শেষ করব, কারণ অনেক বলার আছে, এই সময়ের মধ্যে বলা যাবে না। মা সকলের সেবা করছে। যখন জয়রামবাটিতে মা ছিলেন, যখন কেউ যেত মা কাউকে কিছু করতে দিতেন। কেউ চাইলে মা বলতেন না, এখানে এসেছো আনন্দে থাকো, খাও দাও আনন্দ করো। তাদের মা সব করছেন, তাদের খাওয়াচ্ছেন, তাদের জন্য সব কিছু কর্তব্য করছেন। তো মায়ের সেবা করা কত কঠিন সেটা মায়ের একজন সেবক স্বামী পরমেশ্বরানন্দজি কিশোরী মহারাজ মায়ের সঙ্গে 13 বছর ছিলেন জয়রামবাটিতে। তিনি বলছেন যে মা বাণিজ্য বুকের জল খেতেন, তো মনে হলো যে আমাদের পাশে, আমি তো রোজ স্নান করতে চাই, ওখানে একটু খুবটি দিয়ে বালি খুললে সুন্দর স্বচ্ছ জল পাওয়া যায়। তো কলসি নিয়ে গিয়ে মায়ের জন্য এরকম জল নিয়ে এসছেন। নিয়ে এসে মা যেখানে পুজো করেন সেখানে রেখেছেন। মা দেখে বলছেন কিশোরী কী নিয়ে এলে তুমি? কলসি করে, আপনার জন্য জল নিয়ে এসেছি, আপনি খাবেন। মা বলছেন দেখো কিশোরী, আমার জন্য তোমাকে জল আনতে হবে না, আমি বাণিজ্য বুকে জল খাই, সেটা ভালো, তুমি আমার জন্য জল আনবে। কিন্তু লক্ষ্য করলেন মা ওই জলে রান্না করেছেন, ওই জলে খেয়েছেন, ওই জলে পূজা করেছেন।
পরের দিন উৎসাহ পেয়ে আবার ওইভাবে স্নান করতে গিয়ে ওইভাবে জল নিয়ে এসছেন। আবার কলসিতে যখন রেখেছেন, মা বুঝতে পেরেছেন। মা বলছেন, কী রাখলে? তোমাকে না বললাম আমার জন্য জল আনতে হবে না। আর কিছুই মা কিছু বললেন না। তৃতীয় দিন যখন আনতে এনেছেন, ওইভাবেই মা সেই জলে রান্না করেছেন, খেয়েছেন, পূজা করেছেন। তৃতীয় দিন যখন নিয়ে এসছেন, তখন রীতিমতো মা একটু চটে গেছে। মা বলছেন, কিশোরী তুমি আমার কথা শুনবে না? তোমাকে বারবার বলছি আমার জন্য জল আনতে হবে না, তবুও তুমি আমার কথা শুনছে না। তখন কিশোরী মা একটু উৎসাহ প্রকাশ করেছেন, মা আমি তো রোজ আমাদের স্নান করতে যাই, কারণ তখন তো বাথরুম ছিল না, যেতে হবে। তা আমি রোজ আপনার জন্য জল নিয়ে আসি, আপনার ইচ্ছায় খাবেন, না ইচ্ছায় না খাবেন, আমি জল নিয়ে আসি। কারণ দেখেছেন মা তো ওই জলে সব কিছু করছে। তখন মা একদম 0 ডিগ্রি নেমে গিয়ে বলছেন, দেখো কিশোরী তুমি যে জলটা নিয়ে এসো সে সত্যিই ভালো, সেই জলই খাই, সেই জলে পূজা করি, সেই জলই রান্না করি। কিন্তু কি জানো, আমার জন্য তোমার এই কষ্ট আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম। ওই 1 কলসি জল মায়ের জন্য নিয়ে আসছেন, সেই কষ্টটাও মা মেনে নিতে পারছেন। তাই বলছিলাম বাবা তুমি আমার জন্য জল আনবে। এই হচ্ছে মায়ের অসাধারণ দিব্য জীবন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।